প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের ক্লাসে আমরা পড়ব একটি কবিতা, তাহারেই পড়ে মনে, কবি সুফিয়া কামাল। এই কবিতার মধ্যে আমরা এই ক্লাসে পড়ব কবি পরিচিতি, অনুবাদ ও ব্যাখ্যা, ছন্দ বিশ্লেষণ ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। প্রথমেই কবি পরিচিতি। কবি সুফিয়া কামাল। জন্ম ২০ জুন ১৯১১ খ্রিস্টাব্দ বরিশালে, মৃত্যু ২০ নভেম্বর ১৯৯৯ খ্রিস্টাব্দে ঢাকায়। কবি সুফিয়া কামালের বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হল সাঁঝের মায়া, বায়া কাজল, কেয়ার কাঁটা, উদাত্ত পৃথিবী। তিনি বাংলা একাডেমি পুরস্কার, ২১ পদক, নাসিরুদ্দিন স্বর্ণপদকে ভূষিত হন। এবার আমরা কবিতায় প্রথমেই দেখব যে এই কবিতাটি অর্থাৎ তাহারেই পড়ে মনে কবিতাটি সংলাপ নির্ভর একটি কবিতা। এই সংলাপটি কাদের মধ্যে হচ্ছে? কবি এবং কবি ভক্তের মধ্যে। দুজনের কথোপকথনের মধ্য দিয়ে কবির মনের যে দুঃখ ভারাক্রান্ত অনুভূতি সেটিকে ব্যক্ত করা হয়েছে। তাহলে শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যে সংলাপটি হচ্ছে কবি এবং কবি ভক্তের মধ্যে। তাহলে কোন বিষয়টি নিয়ে হচ্ছে? বসন্ত ঋতুকে নিয়ে। বসন্ত ঋতুর বিষয়টি নিয়ে কবি এবং কবি ভক্তের মধ্যে সংলাপ হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে কবি কিন্তু বসন্ত ঋতু সম্পর্কে উদাসীন, আর কবি ভক্ত আসীন। বিষয়টি একটু বুঝিয়ে বলি যে কবি ভক্ত চাচ্ছে যে বসন্ত ঋতু নিয়ে কবি যেন প্রশংসা সূচক গান রচনা করেন, আর কবি বসন্ত ঋতু সম্পর্কে একেবারেই উদাসীন, অর্থাৎ বসন্ত ঋতু সম্পর্কে তার জানার, বোঝার বা কোনো ধরনের আগ্রহ আমরা দেখতে পাচ্ছি না। এখন কবির এই অবস্থার কারণটা কি? তখন কবি নিজেই কবি ভক্তের কাছে এসে বলছে তার স্বামীর জন্যই মূলত আসলে এই বসন্ত ঋতুকে তিনি বরণ করতে পারছেন না। তাহলে তার স্বামীর কি হয়েছে? তার কবি সুফিয়া কামালের প্রথম স্বামী নেহাল হোসেন তিনি পরলোক গমন করেছেন, অর্থাৎ মারা গেছেন। এই মারা যাওয়ার কারণে তিনি অতীতকে ভুলতে পারছেন না বলেই বসন্ত ঋতুকে তিনি গ্রহণ করতে পারছেন না। এখন আমরা এই বিষয়টিকে দেখতে পাচ্ছি কবি তার স্বামীর মৃত্যুকে শীতের চলে যাওয়ার সঙ্গে তুলনা দিয়েছেন। আর এখানে স্বামীর সাথে শীতকে তুলনা দেওয়া হয়েছে একটি বিষয়ের কারণে, সেটি হচ্ছে নিঃস্ব হওয়ার বিষয়ে। নিঃস্বতা এখানে কি? যে কবি স্বামী মারা যাওয়ার পর কবি একেবারে নিঃস্ব। ঠিক তেমনি শীত চলে যাওয়ার পর প্রকৃতি একেবারেই নিঃস্ব হয়ে যায়। তার মানে প্রকৃতির নিঃস্বতার সঙ্গে কবির যেমন নিঃস্ব হওয়ার একটি তুলনামূলক বিষয় দেখতে পাওয়া যায়, ঠিক তেমনি কবির স্বামী এবং শীতকে তিনি একই কারণে এখানে উপস্থাপন করেছেন। আমরা সেজন্য এখানে দিয়েছি, দেখো, শীত যেমন ফুল পাতা ঝরিয়ে প্রকৃতিকে নিঃস্ব করে চলে যায়, তেমনি কবি স্বামী কবিকে নিঃস্ব করে চলে গেছেন। এজন্য স্বামীর মৃত্যুকে শীতের প্রকৃতির রিক্ততার সাথে তুলনা দেওয়া হয়েছে। এবার আমরা কবিতাটির অনুবাদ এবং ব্যাখ্যা করব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি, হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। কবি ভক্ত কবিকে সম্বোধন করে বলছে, হে কবি, পৃথিবীতে ফাল্গুন এসেছে, তুমি তোমার স্তুতি প্রশংসায় বসন্তকে বরণ করে নেবে না? কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি,
দক্ষিণ দুয়ারে গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। কবি এখন বলছে স্নিগ্ধ আঁখি তুলে, দক্ষিণের দরজা কি খুলে গেছে? বাতাবি লেবু ও আমের মুকুল কি ফুটেছে? আর তার গন্ধে কি দক্ষিণের বাতাস অধীর আকুল হয়েছে? আসলে বসন্ত ঋতু আসলে দক্ষিণ দিক থেকে বাতাস আসে, মৃদু মন্দ বাতাস। আর বাতাবি লেবু, আমের মুকুল বিভিন্ন ফুলে ফলে ভরে যায়, আর তার গন্ধে দক্ষিণের বাতাস আকুল হয়ে ওঠে। এই বিষয়গুলি কি হয়েছে? আসলে কবি এ বিষয়ে কোনো খোঁজ খবর রাখেননি। এবারে কবিভক্ত বলছে, এখনো দেখনি তুমি? কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি? কোথা তব নবপুষ্প সাজ? কবি ভক্তের জিজ্ঞাসা, এখনো দেখনি তুমি? কবি, তুমি আজ এমন উন্মনা, তোমার মন অন্য দিকে কেন? নতুন ফুলের সাজসজ্জা কোথায় তোমার? তখন কবি বলছে অনেক দূরে দৃষ্টি দিয়ে, কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া, তরিতার এসেছে কি? বেজেছে কি তার আগমনী গান? ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখিনি সন্ধান। দৃষ্টিসীমার অপার সমুদ্র বেয়ে, অলখের পাথার বাহিয়া, পাথার শব্দের অর্থ সমুদ্র। তোমরা শব্দার্থের মধ্যে দেখবে অলখের পাথার বাহিয়া, অলখ মানে অদেখা, যেখানে লক্ষ্য করা যায় না, দৃষ্টিসীমার বাইরে, এমন সমুদ্রের অপর পাশ থেকে বসন্তের তরী অর্থাৎ নৌকা এসেছে কি? বেজেছে কি তার আগমনের গান? এই আগমনের গান কার? বসন্তের। আমাকে কি সে ডেকেছে? এসব আমি শুনিনি, সন্ধানও রাখিনি। কবির এই কথা। কহিলাম, ওগো কবি, রচিয়া লহনা আজ গীতি, বসন্ত বন্দন তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। কবি ভক্ত কবির কাছে খুব ইচ্ছা প্রকাশ করছে, প্রার্থনা করছে, ওগো কবি, আমার প্রার্থনা বসন্তের বন্দনা তোমার কণ্ঠেই শুনবো, তাই তুমি আজ গান রচনা করো। কবি এবার উত্তরে মৃদু স্বরে বলছে, কহিল সে মৃদু মধু স্বরে, নাই হলো না হোক এবারে, আমারে গাহিতে গান, বসন্তেরে আনিতে বরিয়া, রহেনি সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে সরিয়া। কবি হালকা মিষ্টি স্বরে বলল, বসন্ত বরণের গান এবার না হয় নাই গাইলাম। বসন্ত তো থেমে থাকেনি, ভুলেও যায়নি, সে ঠিক ফাল্গুনকে মনে করে চলে এসেছে। কহিলাম, ওগো কবি, অভিমান করেছ কি তাই? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়। কবি ভক্ত বলছে কবির কাছে, ওগো কবি, সেজন্য কি তুমি অভিমান করেছ? বসন্ত নিজে আসলেও তোমার বন্দনা বা প্রশংসা না পেয়ে তার আগমন বৃথা হলো। কহিল সে পরম হেলায়, বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে? পুষ্পারতি লভেনে কি ঋতুর রাজন? মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরচন। কবি চরম অবহেলায় বলল, বৃথা যাবে কেন? এটা তো ফাল্গুন মাস, শাখায় শাখায় কি ফুল ফোটেনি? বসন্ত রাজ কি ফুলের আরতি অর্থাৎ বরণ করার যে রীতি, সেটা কি তাকে বরণ করে নেয়নি? আর পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন, ঋতুর রাজাকে বসন্ত, বসন্ত কি পুষ্পের সেই আরতি অর্থাৎ বরণ করে নেওয়ার যে মাল্য, অর্ঘ্য বরণ মাল্য, সেটা কি সে গ্রহণ করেনি? মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরচন।
মাধবী কুড়িতার গন্ধ বিলিয়ে পূজার যে উপকরণ রচনা করেনি। অর্ঘ্য শব্দের অর্থ পূজার সামগ্রী বা উপকরণ। হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? কহিলাম, উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? কবি ভক্ত বলছে, হোক, তবু তোমার এই তীব্র উপেক্ষার কারণ কি? মুখ ফিরিয়ে নেওয়ার কারণ কি বসন্ত থেকে? আর কেনই বা তুমি ঋতুরাজ বসন্তকে কষ্ট দিচ্ছ? কহিল সে কাছে সরি আসি, কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, তাহারেই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে। এবার কবি ভক্তের কাছে সরে এসে বলল, কুয়াশার চাদর গায়ে দিয়ে মাঘের সন্ন্যাসী, শীত পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে অর্থাৎ হাতে চলে গেছে, তাকেই শুধু মনে পড়ে, ভুলতে পারি না কোনো মতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কুহেলি অর্থাৎ কুয়াশা, উত্তরে শব্দের অর্থ চাদর, তার মানে কুয়াশার চাদর মুড়ি দিয়ে মাঘের সন্ন্যাসী, শীত চলে গিয়েছে। এখানে মাঘের সন্ন্যাসী বলার কারণ কি আমি একটু ব্যাখ্যা করে বলছি। যেমন করে আমাদের মানব সমাজে কিছু সন্ন্যাসী আসে, দেখবা যে গেরুয়া বসন পরে রিক্ত হস্তে, পৃথিবীর সংসারের কোনো কিছুই তাদের চাওয়ার নেই। ঠিক শীত এই প্রকৃতির কাছ থেকে কোনো কিছু না নিয়ে রিক্ত হস্তে, আর তার পোশাকটা হচ্ছে কি এই কুয়াশা চাদর। সেজন্য মানব সন্ন্যাসী যেমন গেরুয়া বসন পরে চলে যায়, তেমনি এই মাঘের সন্ন্যাসী শীত কুয়াশার চাদর এই পোশাকটি পরে সে কোথায় চলে গেছে? গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে। দিগন্তের পথে সে চলে গেছে, কিন্তু কিভাবে? রিক্ত হস্তে, খালি হাতে। আর এখানে এই মাঘের সন্ন্যাসী শীতের সাথে এই কবির যে চলে যাওয়া অর্থাৎ মৃত্যুবরণ করা স্বামীর সাথে তিনি তুলনা দিয়েছেন। সেজন্য কবি তার স্বামীর মৃত্যুকে বা স্বামীকে ভুলতে পারছেন না। কবি বলছেন, তাহারই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে। তাকে কোনোভাবেই ভুলতে পারছেন না কবি। এবারে আমরা কবিতাটির ছন্দ বিশ্লেষণ শিখব। এখানে আমরা দুটি লাইন নিয়েছি, দেখো। হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরাই, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। হে কবি, নীরব কেন? এখানে দেখো একটা স্ল্যাশ বা অবলিক দেওয়া আছে, এটাকে বলা হয় পর্ব ভাগ চিহ্ন। আমরা একটি পংক্তিকে দুটি ভাগে ভাগ করেছি। একটি ভাগে রয়েছে ৮, অপরটি ভাগে রয়েছে ১০ মাত্রা। তার মানে ছন্দ বিশ্লেষণে আমরা এই তাহারই পরে মনেকে বলবো অক্ষর বৃত্ত ছন্দ। তার মানে ৮ ও ১০ মাত্রা অক্ষর বৃত্ত ছন্দে রচিত এই কবিতাটি। এবারে আমরা শিক্ষার্থী তোমাদের সৃজনশীল যে অনুধাবন অর্থাৎ ২ নাম্বারের জন্য যে মানে পংক্তিগুলো আসে গুরুত্বপূর্ণ, সেগুলো এখানে আমি তুলে ধরেছি এবং সেগুলো এখানে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, তাৎপর্য ব্যাখ্যা করো। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি, এটিও ব্যাখ্যা করতে বলা হয়েছে। পুষ্পারতি লভেনু কি ঋতুর রাজন। এবার আমরা একটু ব্যাখ্যাটা দেখি। যে প্রথমে কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, এখানে আমরা আলোচনা করেছি আলোচ্য কবিতাংশে কবি শীতকে মাঘের সন্ন্যাসী হিসেবে উপস্থাপন করেছেন। সন্ন্যাসীগণ যেমন পৃথিবীর সব মায়া ত্যাগ করে গেরুয়া বসনে খালি হাতে চলে যায়, শীত তেমনি খালি হাতে কুয়াশার চাদরে মুড়িয়ে চলে গেছে। এবার দ্বিতীয় যে পংক্তিটি রয়েছে, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। আলোচ্য কবিতাংশে কবিভক্ত কবির কাছে বসন্তের প্রশংসা সূচক গান শোনার প্রার্থনা ব্যক্ত করেছে। পুষ্পারতি লভেনে কি ঋতুর রাজন। আলোচ্য কবিতাংশে কবির জিজ্ঞাসা,
কবি ভক্তের কাছে যে ঋতুর রাজা বসন্ত পুষ্পের বরণ মাল্য অর্থাৎ পুষ্পারতি বরণ মাল্য গ্রহণ করেছে কি না। তোমরা এইটুকু বুঝলেই আমার মনে হয় যে আরো কিছু নিজের মধ্য থেকে বানিয়ে লিখতে পারবে। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। আশা করি পরের ক্লাসের জন্য আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।